2023 ডিসেম্বরের একদম শেষে এসে আমরা দেখতে পারি আইকিউ নিউ সিরিজের নিও 9টা লঞ্চ হয় এবং সেটা কিন্তু 2024 সাল টোটালি ডমিনেট করে। খুবই ভালো পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন ছিল বাজেট রেঞ্জের মধ্যে এবং 2024-এর একদম শেষের দিকে এসে আমরা তার সাকসেসর দেখতে পাই এই আইকিউ নিও 10। আমরা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিই এবং তারপরে অনেকেই কিন্তু অনেক কিছু নিয়ে মন্তব্য করার কথা বলেন। সবার কমেন্টগুলো মাথায় রেখে আজকের ভিডিওতে ফুল ডিটেল ইনডেপথ একটা রিভিউ হবে, তার সাথে সবার কমেন্টেরও রিপ্লাই পেয়ে যাবেন এই ভিডিওটি শেষ করলে। এবং এই মুহূর্তে এই ফোনটি 12256 জিবি চাইনিজ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে 44,000 টাকায়। সো সামনে কম অথবা বেশি হতে পারে। সো খুব বেশি এক্সট্রা কথা বলবো না, চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডিজাইন নিয়ে আমরা আগেও কথা বলেছি, খুব বেশি এক্সট্রা কিছু বলার নেই, টোটালি প্লাস্টিক বেইট। তবে একেবারে চিপ সেটাও বলবো না, কিন্তু হাতে নিয়ে খুব একটা প্রিমিয়াম ফিল আপনারা এটা থেকে পাবেন না। মেইনলি হচ্ছে এরকম টাইপ ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে আসলে এর বিল্ড কোয়ালিটিতেই কিছুটা কস্ট কাটিং করা হয় এবং এটাতেও সেটাই করা হয়েছে। তবে আপনারা এর কালার এবং ডিজাইনটা দেখে বুঝতে পারবেন যে এটা আইকিউ নিও 9 এর মোটামুটি অনেকটাই সামঞ্জস্য ধরে রাখতে পেরেছে। এর ক্যামেরাটা নিও 9 আলাদা থাকলেও টেনে এসে অ্যাডজাস্ট হয়ে গেছে। পোর্শন বাটনগুলো সব ঠিকঠাক পজিশনে রয়েছে। তার সাথে এই ফোনটিতে আপনারা 2টা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সামনের দিকে আসলে লক্ষ্য করবেন আপনারা এর 1.5K 144 হার্জ রিফ্রেশ রেটের একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কিন্তু HDR10+ এর সাপোর্ট রয়েছে। তার সাথে 1800 নিটস মেইন এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। সো ডিরেকশন লাইটও যদি আপনারা এই ফোনটি ব্যবহার করেন, এর ব্রাইটনেস জনিত কোনো ইস্যুতে আপনাদের পড়তে হবে না, একদম ক্লিয়ার এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল। তার সাথে স্পেকের পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু জোস একটা ডিসপ্লে। নর্মালি হচ্ছে এর বেজেলটা কিন্তু খুবই ন্যারো এবং হচ্ছে সিমেট্রিক্যাল, যার জন্য কিন্তু বেশ ফিউচারিস্টিক একটা ভাইব পাবেন আপনারা এই ডিসপ্লেটি ব্যবহার করে। তার সাথে HDR10+ এর সাপোর্ট থাকা এবং 144 হার্জ রিফ্রেশের থাকায় ওভারঅল কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, ভিউইং অ্যাঙ্গেল সবকিছু কিন্তু একদম টপ নচ ছিল। তার সাথে ডুয়েল স্টেরিও স্পিকারও কিন্তু যথেষ্ট ভালো ছিল, বেশ ভালো লাউড, এবং তার সাথে 2টা স্পিকারই কিন্তু মোটামুটি সেম কোয়ালিটির সাউন্ড আউটপুট দিচ্ছিল। সো ওভারঅল সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা কন্টেন্ট ওয়াচিং করে। ও বাই দ্য ওয়ে, ডিসপ্লের সাইজটাই তো বলিনি, সেটা হচ্ছে 6.78 ইঞ্চ। তার সাথে এইবার কিন্তু একদম ডিসপ্লে ঠিকঠাক পজিশনে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যা কিন্তু তুমুল ফাস্ট, একদম হাত বসানোর সাথে সাথে আনলক করে দিবে আপনাকে এবং তার সাথে আপনার ফোনকে। ফোনটিতে ওএস হিসেবে আপনারা অরিজিনওএস 5 পেয়ে যাবেন, যেটা কিন্তু বেস্ট অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং এইখানে কিন্তু কোম্পানি এবার 3 বছরের মেজর আপডেট দিচ্ছে। তার সাথে 4 বছরের কিন্তু সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন। সো কেউ এবার বলতে পারবেন না যে আইকিউর ফোনগুলো নিয়ে আপনারা সিকিউরিটি আপডেট বা হচ্ছে সফটওয়্যার আপডেট খুব বেশি দিন পাবেন না। সো এই ব্যাপারেও ফিক্স করে দিয়েছে আইকিউ। সো এইখানে ইউআই নিয়ে একটু কথা বলে দিই আপনাদেরকে। চাইনিজ রোম নিয়ে অনেকেই কিন্তু আস্ক করেছিলেন যে এখানে যে নোটিফিকেশন ইস্যু রয়েছে সেটা রয়েছে কিনা, নোটিফিকেশন বা কলগুলো ঠিকঠাক মতো আসে কিনা। তবে হ্যাঁ, এই ফোনটিতে অবশ্যই নোটিফিকেশন ইস্যু রয়েছে। আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপগুলো যদি ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিন করে দিই তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা ঠিকমতো আসছিল না। তার সাথে হোয়াটসঅ্যাপের কল দিলেও সেটা আসছিল না। যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন কিন্তু মেসেজ এবং কলগুলো আসছিল। সো এই ক্ষেত্রে একটা সলিউশনও রয়েছে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাপটা ওপেন করে রাখেন, ওপেন করে চাইলে আপনি এটাকে লক করেও রাখতে পারবেন, তাহলে কিন্তু রিসেন্ট থেকে কাটলেও এটা যাবে না। সো এই ব্যাপারটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আবার ঠিকঠাক মতোই নোটিফিকেশন আসবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং হোয়াটসঅ্যাপেও কল আসবে। সো এখানে অনেকেই বলতে পারেন তাহলে র্যাম হয়তো অনেক বেশি যাবে। তবে এই ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে 12 জিবি র্যাম রয়েছে, যেটা আশা করি ঠিকঠাক মতোই অ্যাপগুলো ম্যানেজ করতে পারবে। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমরা এইটাতে নগদ, বিকাশ এগুলো ইউজ করে দেখেছি, কোনোরকম কোনো প্রবলেম পাইনি, সবকিছু কিন্তু বেশ ঠিকঠাক মতোই ব্যবহার করতে পারছিলাম। এবং তার সাথে প্লে স্টোরটা ডাউনলোড করতে আমাদের খুব বেশি প্যারা খেতে হয়নি। এর যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে গিয়ে আপনি ইজিলি প্লে স্টোরটা ডাউনলোড করে ফেলতে পারবেন। ফোনটিতে LPDDR5X র্যামের পাশাপাশি কিন্তু আপনার UFS 4.0 পেয়ে যাবেন যখন ফোনটি কিনবেন, বাট কয়েকটা আপডেট দিলেই কিন্তু এটা 4.1-এ চলে যাবে, যেটা কিন্তু একদম ম্যাসিভ একটা পারফরমেন্স দিবে আপনাকে। এখানে আমরা হচ্ছে খুবই মাল্টিটাস্কিং করে দেখেছি, তার সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট এবং কোনো রকম ডিলে, ল্যাগের ইস্যু আমরা দেখতে পাইনি। তার সাথে ব্যাকগ্রাউন্ডে 10-15টা অ্যাপ আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্যারা হবে না বা কোনো রিলোডিং ইস্যু নিবে না এই ফোনটি ব্যবহার করে। প্রসেসর হিসেবে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট ইয়ারের একদম লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর এবং এর আন্তত স্কোর 21 লাখ প্লাস। সো এখান থেকে বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এটা গেমারদেরকে ডেডিকেট করেই বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ পোটেনশিয়াল আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছেন। সো গেমিং ফোন যেহেতু গেমিং টেস্ট তো হবেই। সো আমরা এখানে বেশ কয়েকটা গেম প্লে করে দেখেছি। সো প্রথমত পাবজিতে আপনারা 90 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন এবং যেটা স্মুথ, বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে ব্যাপার হচ্ছে এখানে আপনারা 120 FPS এর সাপোর্ট পাচ্ছেন না, বাট যেটা কিন্তু আবার আইকিউ নিও 9 এ ছিল সেটাতে 120 FPS এর সাপোর্ট ছিল, বাট এই ফোনটাতে আপনারা জাস্ট 90 FPS পর্যন্তই পাচ্ছেন। তবে স্মুথ, কোনো রকম কোনো ল্যাগ, ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল এবং হিটিংও কিন্তু আমরা খুব বেশি হিট হতে দেখিনি, যেহেতু আইকিউর এই মডেলগুলোতে ভ্যাপর কুলিং সিস্টেম
ব্যবহার করা হয়ে থাকে, সো যার জন্য কিন্তু হিটটা বেশ ভালো মতোই ম্যানেজ করতে পারছিল। তার সাথে আমরা এই ফোনটিতে কিন্তু কারেজ স্ট্রিট একদম লেটেস্ট গেমটা প্লে করে দেখেছি। ফুল গ্রাফিক্সে আমরা 60 FPS পাচ্ছিলাম, তবে কিছু কিছু অ্যাকশন মোমেন্টে গিয়ে সেটা কিন্তু 40 বা 35 পর্যন্ত ড্রপ করছিল। তবে যদি আবার গ্রাফিক্সটা আমরা কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা কনস্ট্যান্ট 50 FPS এর ওপরে এটা থেকে FPS পেয়েছি এবং স্মুথনেসও বেশ ভালো ছিল। তার সাথে গ্রাফিক্স কোয়ালিটিও খুবই ভালো মতো আউটপুট দিচ্ছিল ওভারঅল সবকিছু মিলিয়ে। তবে হিটিংটা একটু হচ্ছিল কারেজ স্ট্রিট গেমটাতে, যেহেতু সেটা খুবই হেভি গ্রাফিক্স টাইটেল একটা গেম, তো সেক্ষেত্রে আমরা 41 ডিগ্রির আশেপাশে যেতে দেখেছি। তবে এটা এখন শীতের দিন, তো গরমের দিন হলে আই থিঙ্ক এটা আরেকটু বেড়ে অ্যারাউন্ড 45 ডিগ্রির আশেপাশে যেতে পারে যদি খুবই হাই এন্ড গেম আপনারা এটাতে প্লে করেন। আদারওয়াইজ আমরা এটাতে লো এন্ডের মধ্যে হচ্ছে অ্যাসফল্ট 9 প্লে করেছি, একদম বাটার স্মুথ 60 FPS এ কোনো রকম কোনো প্রবলেম পাবেন না, পুরো মাখনের মতো গেম চলবে, কোনো সমস্যা নেই। ওভারঅল যারা গেমিং চিন্তা করে নেবেন তারা কিন্তু এই ফোনটা নিয়ে কোনো রকম কোনো প্যারা খেতে হবে না, একদম কড়া একটা আউটপুট পাবেন আপনারা এটি থেকে। তো ক্যামেরাতে আইকিউ বরাবরই খুব একটা বেশি কিছু আপনাদেরকে দেয় না, মানে যেই দুইটা দরকারি লেন্স সেই দুইটাই পাবেন এখানে, একটা 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর অ্যান্ড আরেকটা হচ্ছে f2.2 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। ফার্স্ট অফ অল আলট্রা ওয়াইড লেন্সের কথা বললে এখানে 8 মেগাপিক্সেলটা আমার কাছে খুব একটা কার্যকরী মনে হয়নি, ডিটেলের কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। তবে ডে লাইটে বেশ ভালো ওয়াইড পিকচার আউটপুট দিচ্ছিল, তার সাথে কালার মোটামুটি ন্যাচারাল, খুব একটা কালার বুস্টেড আমরা লক্ষ্য করিনি। তার সাথে হচ্ছে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছিল, তবে এইচডিআর এ গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছিল ম্যানেজ করতে, সো এইটা আমরা আলট্রা ওয়াইডে দেখেছি। তবে শ্যাডো এরিয়া হ্যান্ডেল করতে গিয়ে আবার বেশ পিছিয়ে পড়ছিল এর আলট্রা ওয়াইড লেন্সটা। সো এখানে আমি বলবো যে আলট্রা ওয়াইডটার যদি এখানে মেগাপিক্সেলটা আরেকটু বাড়ানো যেত তাহলে অবশ্যই বেশ ভালো একটা কার্যকরী লেন্স হতো এর আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে চমক দেখিয়েছে এর মেন সেন্সর, একটা মাত্র লেন্স দিয়ে আপনারা যে কত কিছু করতে পারবেন তা এই ক্যামেরা সেগমেন্টটা আপনারা কন্টিনিউ করলেই জানতে পারবেন। প্রথমত এই মেইন ক্যামেরা দিয়ে আপনারা আপ টু 20x পর্যন্ত জুম করতে পারবেন এবং হচ্ছে 1x বা 2x এর সাপোর্ট আপনারা বিল্ট ইন পাচ্ছেন। সো এইখানে যদি আমি ইমেজ কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু বেশ ভালো একটা ইমেজ আমরা দেখতে পেয়েছি এবং আমার কাছে যেটা বেটার লেগেছে সেটা হচ্ছে যে এর আগের যে আইকিউ নিয়ন 9 ছিল সেটার থেকে কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা আপডেট নিয়ে এসেছে এর মেইন সেন্সরটি। সো এইটা খুবই ভালো মতো অপটিমাইজ করা হয়েছে, যার জন্য কিন্তু আমরা ডে লাইটে খুবই ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাচ্ছিলাম, একদম এক দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে, বেশ ভালো ডিটেল, তার সাথে ডাইনামিক রেঞ্জ খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল এবং তার সাথে শ্যাডো এরিয়াটাও কিন্তু খুব ভালো মতোই হ্যান্ডেল করতে পারছিল। খুব একটা কালার বুস্ট আমরা দেখতে পাইনি, তবে হ্যাঁ একটু ওয়ার্ম কালার আমরা দেখতে পেয়েছি এই ফোনের ক্যামেরা থেকে। ওভারঅল টোটাল লাইট ম্যানেজটা বেশ ভালো মতো করার কারণে প্রত্যেকটা ছবি কিন্তু বেশ আই প্লেজিং যাচ্ছিল, মানে একদম আপনি ক্লিক করবেন এবং সোশ্যাল মিডিয়া আপলোড করবেন এমন কোয়ালিটিরই ছবি আউটপুট পাচ্ছিলাম আমরা এর মেইন সেন্সর থেকে। তবে এইখানে আমরা কিন্তু বেশ কিছু পিকচারে হচ্ছে অনার 300 যেই ফোনটি রয়েছে রিসেন্টলি লঞ্চ হয়েছে অনারে, সো সেই ফোনটার সাথে আমরা কম্পেয়ার করেছি। মোস্ট অফ দ্য টাইম কিন্তু এই আইকিউ নিও 10টা একদম মেইন সেন্সর যেটা রয়েছে এটাতে সব জায়গাতেই বেটার আউটপুট দিচ্ছিল এবং এইটা নিয়ে কিন্তু আমরা সামনে আরেকটা ভিডিও আনবো যেখানে আমরা অনার 300 এর সাথে এই আইকিউ নিও 10 এর একটা কম্পারিজন করব। আই থিঙ্ক সেটাতে আপনারা ক্যামেরা নিয়ে আরো ভালো ডিটেল একটা ধারণা পেয়ে যাবেন যে অনার 300 এর সাথে এটা কেমন পারফর্ম করছে। তার সাথে পোর্ট্রেটের কথা বললে এখানে আপনারা টোটাল 3টা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, একটা মাত্র সেন্সরেই এখানে খুবই ভালো কাজ করেছে আইকিউ এবং 3টা ফোকাল লেন্থে আপনারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এখানে পোর্ট্রেট পেয়ে যাবেন। খুব একটা ছবি স্মুথ করতে দেখিনি, তবে হ্যাঁ আইকিউ ছবিগুলোকে একটু ওয়াইড করে, সেটা প্রত্যেকটা মডেলেই আপনারা দেখতে পাবেন, যেটা আবার কিন্তু বেশ সবারই ভালো লাগবে কারণ ম্যাক্সিমাম সবাই এখন জাস্ট ক্লিক করে আপলোড করতে চান। সো মোটামুটি ওরকম একটি আউটপুট পাবেন আপনার এর পোর্ট্রেট থেকে। খুব একটা আনন্যাচারাল ব্লার আমরা করতে দেখিনি, মোটামুটি এস ডিটেকশনটাও ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছিল। তার সাথে ফোনটির মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটা 16 মেগাপিক্সেল f2.5 এর লেন্স, যেটাও কিন্তু খুবই ভালো আউটপুট দিচ্ছিল। মোটামুটি এই বাজেটের মধ্যে ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে, যেটাও কিন্তু অনার 300 এর থেকে বেশ ভালো আউটপুট দিচ্ছিল, ডিটেল খুবই ভালো মতো ধরে রাখতে পারছিল, তার সাথে ডাইনামিক রেঞ্জ এবং ওভারঅল কালার ম্যানেজটাও খুবই ভালো করছিল। তবে একটু আপনারা এখানে দেখতে পাবেন যে ফেসটাকে হোয়াইট করছিল, যেটা মোটামুটি সবারই ভালো লাগবে। আদারওয়াইজ ফোকাল লেন্থ তো খুবই ভালো আমরা দেখতে পেয়েছি, ডিটেল শার্পনিং সবকিছুই একদম অন এভারেজ ভালো ছিল। তবে হ্যাঁ লো লাইটে এসে আবার খুবই ভালো মতো ইনফিল্ম খেয়ে যাচ্ছিল এই ক্যামেরা। আলট্রা ওয়াইডটা বেসিক্যালি তেমন একটা ইউজেবল ছবি আউটপুট আপনাকে দিবে না, খুবই নয়েজ আপনারা দেখতে পাবেন, তার সাথে ডিটেলের অনেক ঘাটতি রয়েছে। তবে যদি আমরা মেইন সেন্সরের কথা বলি সেখানে যদি মোটামুটি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে আবার বেশ ভালো কোয়ালিটির আউটপুট পাবেন এটা থেকে। ছবিগুলোর কালারটা একটু কন্ট্রাস্টিভ হয়ে যাচ্ছিল রাতের ছবিগুলোতে এবং তার সাথে কালারটা একটু বুস্ট করছিল, যেটা দেখতে ভালোই লাগছিল। আদারওয়াইজ ডিটেল মোটামুটি ঠিকঠাক মতো দিচ্ছিল, নয়েজটা বেশ ভালোই এখানে রিডিউস করতে পারছিল। তবে সবশেষে গিয়ে যদি ফেসের ছবির কথা বলি সেখানে গিয়ে একটু স্মুথ করে ফেলছিল এবং ওভার কন্ট্রাস্টই বানিয়ে ফেলছিল। তবে হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা এসে এখানেও আমাকে বেশ ভালো ইমপ্রেস করেছে এই ফোনের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতেও যদি টুকটাক আর্টিফিশিয়াল লাইট থাকে সেটাকেও কিন্তু বুস্ট আপ করে বেশ ভালো ডিটেল তার সাথে শার্পিং একটা পিকচার আউটপুট দিচ্ছিল এবং হচ্ছে ফেসটাকে একটু বেশি হোয়াইট করছিল আবার রাতের বেলা। এই জিনিসটা
ভালো লাগবে সবারই আই থিঙ্ক, যেহেতু আপনারা জাস্ট এটা দিয়ে ক্লিক করে যদি ছবি আপলোড করতে চান তাহলে সবারই মোটামুটি পছন্দসই ছবি আউটপুট পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকে। ভিডিওতে কিন্তু আবার এখানে 8K 24 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন এর রিয়ার ক্যামেরায়, তবে আমার কাছে সেটা খুব একটা ইউজফুল মনে না হলেও এর 4K 60 FPSটা কিন্তু জোস একটা আউটপুট দিচ্ছিল। বেশ ভালো কালার মেনটেন করতে পারছিল, খুব একটা কালার বুস্ট বা স্যাচুরেটেড কালার আমরা দেখিনি। তবে হচ্ছে হ্যাঁ, ওভার লাইট বা ডিরেক্ট সানলাইট হলে সেখানে আবার লাইটটা ম্যানেজ করতে একটু হিমশিম খাচ্ছিল এই ফোনটি। তবে আদারওয়াইজ মোটামুটি স্ট্যাবিলাইজেশন, তার সাথে হচ্ছে কালার মেইনটেইন এবং ডাইনামিক রেঞ্জ মোটামুটি সবকিছু আমার কাছে ভালোই লেগেছে। সবশেষে এর ভিডিও থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন, স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার সাথে বাদ যায়নি পোর্ট্রেট ভিডিও, এটাতে আপনারা সেই অপশনটাও পাচ্ছেন, খুব একটা ইউজেবল না হলেও অপশন দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আই থিঙ্ক এর বেটার মডেলগুলোতে আরো রিফাইন্ড হয়ে আরো ভালো কোয়ালিটির একটা আউটপুট আসবে। তাছাড়া এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখানে 1080p 30 FPS আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এইখানে আমার কাছে টুকটাক ঘাটতি মনে হয়েছে যে অন্তত 2025 সালে এসে একটা ফ্রন্ট ক্যামেরায় অন্তত 4K 30 FPS থাকা চাই, না হলেও অন্তত 1080p 60 FPS দিতে পারতো, বাট সেটাও এখানে মিসিং রয়েছে। আদারওয়াইজ ডিটেলের কথা বললে ডিটেল মোটামুটি ঠিকঠাক ছিল, তবে স্ট্যাবিলাইজেশনের বেশ ঘাটতি ছিল এবং লাইট ম্যানেজ, তার সাথে হচ্ছে ওভারঅল ডাইনামিক রেঞ্জ মোটামুটি কোনোভাবে ম্যানেজ করে যাচ্ছিল। সো ফ্রন্ট ক্যামেরা থেকে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমি বলবো না, অ্যাভারেজ একটা আউটপুট পাবেন, তবে এখানে অন্তত 4K 30 অথবা 1080p 60 FPS দিলে ভালো একটা ব্যাপার হতো। ফাইনালি এই সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6100 এর ম্যাসিভ ব্যাটারি। এখানে সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করার কারণে এত কম্প্যাক্ট একটা সাইজে এত হেভি ব্যাটারি ব্যবহার করা গেছে। তো সেক্ষেত্রে আমরা আউটপুটে কিন্তু খুবই ভালো পেয়েছি। এটা থেকে ইজিলি আপনি দিন পার করে ফেলতে পারবেন, নর্মালি ইউজ করলে 1.5 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন। হেভি ইউজ করলেও কিন্তু আপনারা 6 থেকে 7 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি থেকে। তার সাথে বক্সেই 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর অ্যাডাপ্টার দেওয়ার কারণে কিন্তু মাত্র 15 মিনিটেই আপনারা 50% চার্জ করে ফেলতে পারবেন এই ফোনটিকে। তার সাথে কিন্তু লাস্ট যে দুইটা ব্যাপার সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে এটাতে আপনারা বিল্ট ইন কল রেকর্ডার পাবেন এবং সেটা দিয়ে চুপি কল রেকর্ড করতে পারবেন, অপর পাশের কেউ কিন্তু সেটা জানবে না। দ্বিতীয়ত হচ্ছে এই ফোনের যেই আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু আছে কিনা, অনেকেই নাকি এটা ফেস করছেন কিনা জানি না, অনেকেই এটা কমেন্ট করেছিলেন, বাট আমরা দেখতে পাচ্ছেন রাইট নাও আমাদের এই ফোনটাতে কিন্তু সিম ব্যবহার করা হচ্ছে এবং আমরা কিন্তু এই ফোনে দুইটা সিম ব্যবহার করেছি, রবি বাংলালিংক। কোনোটাতে আমরা কোনো রকম নেটওয়ার্ক জনিত ইস্যু পাইনি, তার সাথে কল ড্রপও হয়নি। আমরা এটা দিয়ে বেশ কলিং করেছি, কলে কথা বলেছি, কোনোটাতে আমরা তেমন কোনো প্রবলেম পাইনি। সো আশা করছি এই ব্যাপারটা কারোর দুশ্চিন্তার কারণ হবে না। সবশেষে যদি কথা বলি যে অ্যারাউন্ড 44,000 টাকা বাজেট রেঞ্জে এই ফোনটি কেনা কেমন হবে, আমি প্রথমত আপনাদেরকে ডিরেক্ট বলে দিতে চাই যে যারা পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন খুঁজছেন, সাথে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ক্যামেরা হলেও হবে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। 44,000 টাকা বাজেট রেঞ্জে আমার কাছে আর মনে হচ্ছে না যে বাকি অন্যান্য কোনো ফোন এরকম লেভেলের পারফরমেন্স, মোটামুটি ভালো একটা ক্যামেরা সেটআপ, তার সাথে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং, তার সাথে ভালো ডিসপ্লে, এই সব কিছু একসাথে আপনাকে অফার করছে। সো আই থিঙ্ক রাইট নাও এই ফোনটা এই বাজেটের মধ্যে বেস্ট একটা আউটপুট দিচ্ছে আমার কাছে যতটুকু মনে হয়, অবশ্যই সাজেস্টেবল একটা ফোন এবং মডেল। সো যারা ফুল রিভিউয়ের অপেক্ষায় ছিলেন, আই থিঙ্ক আপনি একদমই শিওর হয়ে যেতে পারবেন এই ভিডিওটি শেষ করলে যে এই ফোনটি আপনি কিনছেন কিনা। কিনতে চাইলে ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।